100 কিন্তু ইয়া হতে পারে, ফেব্রাইল কনভার্সন হতে পারে। আমরা যে শুধু 101 ডিগ্রি বলে 102 ডিগ্রি এটা না, মানে জ্বর উঠলেই কিন্তু কনভার্সন হতে পারে। তো আমরা কখন বলবো এটা ফেব্রাইল সিজার? যদি প্রথমে ফেব্রাইল সিজার বলার জন্য আমাদের কয়েকটা বিষয় শিওর হতে হবে। একটা হচ্ছে একটা বাচ্চা আপনার কাছে নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে? বাচ্চা মা ফেব্রাইল সিজারের বাচ্চাগুলো যখন আসবে তখন কিন্তু একজন আসবে না, আপনার সেন্টারে 4 থেকে 5 জন মানে ফুল ফ্যামিলি মেম্বার চলে আসবে, এবং তাদের মধ্যে কেউ মানে খুব এক্সস্টেড, কেউ খুব কান্না করতেছে, চিৎকার করতেছে। কি হয়েছে? যে আমার বাচ্চার অবস্থা খারাপ। কি হয়েছে? যে তার গতকালকে রাতে জ্বর ছিল, আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখতেছে যে তার পুরা শরীর সে মানে দাঁত মুখ খিচে ফেলছে, এভাবে বলবে। খিচুনি উঠছে ওটা বলতে পারবে না, যে তার পুরা শরীর সে দাঁত কামড় দিয়ে আছে, জিভে কামড় দিয়ে আছে, অথবা তার পুরা শরীর মানে তারা একটা টিপিক্যাল কন্ডিশন আপনাকে বলবে। এবং পরে বলবে যে এরপরে সে এমন ভাবে তাকাই আছে মনে হচ্ছে যে মানে অ্যাবনরমাল একটা লুকের কথা বলবে, যে সে তাকাই আছে এক পলকে এবং নাড়াচাড়া বন্ধ। হ্যাঁ, অনেকেই কনভার্সনের পরবর্তীতে কি হতে পারে? কনভার্সন আসি অনেক আনকনসিয়াসও হয়ে যেতে পারে। তো এরকম একটা কন্ডিশন নিয়ে আসবে। কিন্তু বাচ্চা যখন আসবে কনভার্সনটা কিন্তু খুব বেশি সময় থাকে না, এটা সর্বোচ্চ 15 মিনিট থাকে। তাহলে এখানে কনভার্সনের বাচ্চাগুলো যখন আসবে তাদের কন্ডিশনগুলো বাবা মা 4-5 জন একসাথে নিয়ে আসবেন, যে জ্বর ছিল হঠাৎ তার সারা শরীর খিচুনি চলে আসছে, কেউ বলবে যে তার হাত পা বাঁকা করে ফেলতেছে, পুরো শরীরে মুচড়ামুচড়ি শুরু হয়েছে, মানে এক একজন এক একটা আঞ্চলিক ভাষায় বলবে যে চোখগুলো খারাপ, চোখ মুখ খারাপ করে ফেলছে, এইভাবে একটা কথা বলতে পারে। চোখ মুখ খারাপ করে বলছে কি এই পেশেন্ট মানে চোখের মধ্যে চোখ বড় বড় করে তাকায়, এই ধরনের অনেকগুলো কথা তারা বলতে পারে। এবং অনেকে বলতে পারে যে পরে অজ্ঞান হয়ে গেছে। আর পেশেন্ট পার্টি তো মনে করবে যে এটা যাদের প্রথম হয়েছে, যাদের বাচ্চার ক্ষেত্রে প্রথম হয়েছে, তারা খুব ভয় পেয়ে যাবে যে কি হয়েছে কি হয়েছে। যখন আপনার কাছে আসবে তখন আপনার যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আপনার যদি জ্বর হয়, বয়স যদি 6 মাস থেকে 60 মাসের মধ্যে হয়, আপনি হিস্ট্রিটা নেবেন কতক্ষণ ছিল। যদি বলি যে 1-2 মিনিট ছিল পরে ঠিক হয়ে গেছে, তো ওই 1-2 মিনিট তাদেরকে ভয় দিয়ে দিবে যে পরে আবার এরকম হয়ে কোনো তার ব্রেন নষ্ট হয়ে যায় কিনা, এরকম তাদের মধ্যে একটা সিচুয়েশন কাজ করবে। তো তারা খুব একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আপনার যেটা যখন বলবে 1-2 মিনিট ছিল, এরপর জিজ্ঞেস করবেন তার জ্বর কয়দিন। যদি বলে জ্বর 1-2 দিন হয়েছে, তার আগে কারো এরকম হয়েছে কিনা ওটা হিস্ট্রিটা নিলেন। সব হিস্ট্রিতে যদি দেখেন যে আগে কারো হয়নি 1-2 দিনের জ্বর, এবং জ্বরটা সকালে অনেক বেড়ে গেছে, আমরা এখনো কোনো ওষুধ শুরু করতে পারি না বা ওষুধ খাওয়াইছি তার মধ্যে জ্বর বেড়ে গেছে, এরপর তার এরকম কিছু নেই, তখন আপনি ফেব্রুয়ারি সিজারটা মাথায় রাখবেন। একটা বিষয় কি, ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে সেটা চিন্তা করার আগে, মানে খুব রেয়ার যেগুলো আছে, যেগুলো 200 জনে 1-2 জনের হয়, ওইগুলো চিন্তা করার আগে মোস্ট কমন যেটা আছে সেটা আপনার মাথায় রাখবেন আগে। তো মোস্ট কমন হচ্ছে ফেব্রাইল সিজার। সিএনএস ইনফেকশনের মধ্যে মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে। মেনিনজাইটিস হলে নেক রিজিডিটি থাকবে, আপনি বাচ্চার গাঁটটা কিন্তু সোজা করতে পারবে না, যদি দেখেন যে তার নেকটা ওটা রিজিড হয়ে আছে, টাইট ফিট হয়ে আছে, শক্ত হয়ে আছে। আর অন্য যেগুলো আছে টার্নিং সাইন আছে, ওই সাইনগুলো অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বুঝবেন না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা বুঝবেন যে একটা বাচ্চা ফেব্রাইল সিজার নিয়ে আসলে আপনার যে জিনিসটা দরকার চেক করবেন যে তার মাথা মানে তাকে একটু সবাই দেখবেন যে তার নেক রিজিডিটি আছে কিনা, তার একটু সামনের দিকে ডাউনওয়ার্ড করে, একটা ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড করে দেখবেন। যাদের নেক রিজিডিটি আছে তাদের ডাউনওয়ার্ড আপওয়ার্ড করতে প্রবলেম হবে, ওটা ইয়া করা যাবে না, নেকটা টাইট হয়ে থাকে। এখন নেক রিজিডিটি যদি না থাকে তাহলে আপনি মোটামুটি ইয়া করে প্রথমে আপনি ভেবে নিতে পারেন যে এটা নরমাল ফেব্রাইল সিজার হিসেবে চিন্তা করেন, মেনিনজাইটিস এনকেফালাইটিস চিন্তা না করে আগে ফেব্রাইল সিজার হিসেবে চিন্তা করবেন। পরে এরপরে এগুলো আছে কিনা দেখবেন যে নেক রিজিডিটি আছে কিনা। আমাদের দুইটাতেই নেক রিজিডিটি হয়, এনকেফালাইটিস বলেন ইয়াতে বলেন। আর এনকেফালাইটিসের বাচ্চাদের ক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে মানে উল্টাপাল্টা কথা বলার কিছু হিস্ট্রি থাকবে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে, এবং ওটা ইউজুয়ালি মর্নিং সকালবেলা হয়ে থাকে, টেম্পোরাল লোবে সমস্যা হয়ে থাকে, এমআরআই করা ছাড়া ডায়াগনোসিস করা যায় না। ঠিক আছে, ওটার আগে কয়েকদিন আগে থেকে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ইনফেকশন মানে জ্বর ঠোসা বলেন এই ধরনের কিছু হিস্ট্রি থাকবে। তো এগুলো যদি না থাকে তাহলে সিএনএস ইনফেকশন আপনি এক্সক্লুড করলেন। এরপরে কোনো মেটাবলিক ইমব্যালেন্স আছে কিনা, মেটাবলিক ইমব্যালেন্স কোনগুলো দ্বারা সিজার হতে পারে, হাইপোগ্লাইসেমিয়াতে হতে পারে, আনকনসিয়াস হয়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু ইয়া হয় না, সিজার কনভার্সন হয় না। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে সিজার হতে পারে। আর বাচ্চার আগে থেকে তাহলে ফেব্রাইল সিজার বলার জন্য আপনাকে সিএনএস ইনফেকশনটা এক্সক্লুড করতে হবে, মেটাবলিক অ্যাবনরমালিটি সেটার জন্য আপনি যেটা করবেন ট্রিটমেন্ট আপনি দিবেন, এক্সক্লুড করার জন্য আপনাকে সেরাম ইলেকট্রোলাইট আর সেরাম র্যান্ডম আরবিএসটা আপনাদের দেখতে হবে। আর হিস্ট্রি নিতে হবে তার এরকম আগে কখনো হয়েছে কিনা এগুলো একটু হিস্ট্রি নেবেন। ক্লিনিক্যাল ফিচার্স কি কি, ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে তারা প্রেজেন্ট করবে দেখেন। প্রথম হচ্ছে কনভালশন থাকবে বাচ্চার, ইউজুয়ালি এটা দৈনিক একবার হবে, একবার বেশি না, 1-2 মিনিট হয়, কিন্তু যদিও বেশি হয় 10-15 মিনিটের বেশি কখনোই হবে না। এটা ইউজুয়ালি জেনারেলাইজড হবে, মানে জিটিসি যে জেনারেলাইজড টনিক ক্রনিক সিজার, মানে পুরো শরীর যে কোনো একটা এমনি নরমাল যে এপিলেপসি গুলো আছে, ফোকাল এপিলেপসি যেগুলো আছে সেগুলো হয়তো দেখা গেছে যে কোনো একটা হাতের মধ্যে মানে খিঁচুনি শুরু হলো, কিন্তু এই কনভালশনের ক্ষেত্রে ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে পুরো বডিতে খিঁচুনিটা আসবে। এরপরে খিঁচুনির পরে বাচ্চার ঘুম চলে আসবে। তো ঘুম চলে আসলে তো আরো ভয় পাচ্ছে বাচ্চার মা, আরে মানে এটা কি হলো, বাচ্চা তো অজ্ঞান হয়ে গেছে, তখন তাদের ভয়টা আরো বাড়ে। তো আপনার আর কি কি থাকবে সাথে, লো গ্রেড ফিভার থাকবে, কাশি থাকতে পারে, মানে জ্বরের যে সাইন সিম্পটমস গুলো আছে, রানি নোজ, লুজ মোশন, এগুলো থাকতে পারে। লুজ মোশন মানে যাদের ইয়া থাকে অ্যাকুইড গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, রোটাভাইরাল ডায়রিয়া, তাদেরকে তো মানে যেহেতু জ্বর, রোটাভাইরাল ডায়রিয়া তো প্রথম 2-3 দিন জ্বর থাকে, তো ওই জ্বরের সাথে অনেকে কনভালশনও হতে পারে। আর 6 মান্থ টু 6 ইয়ার আপনার বয়সটা দেখবেন, ফ্যামিলি হিস্ট্রিতে যদি এটা যদি প্রথম বাচ্চা না হয়, এটা দ্বিতীয় বাচ্চা হলে প্রথম বাচ্চার হিস্ট্রি নেবেন, যে তার আগে ভাই বোন কারো এরকম ছিল কিনা ছোটবেলায়, এই হিস্ট্রিটা নেবেন। নো নিউরোলজিক্যাল ডিফিসিট, মোটর সাইন্স, সেন্সরি, পিউপিল সবগুলো ইনটেক্ট থাকবে। আমরা ইনভেস্টিগেশন দেবো, কয়েকটা ইনভেস্টিগেশন গুলো দেবো যাতে করে তার মানে সিভিয়ার কোনো কিছু থাকে সেটা এক্সপ্লোর করা যায়। কমপ্লিট ব্লাড কাউন্ট দেবো, সিবিসিটা দেবো, এখন সিবিসিতে ডাব্লিউবিসি কাউন্টটা 15,000 এর বেশি আসছে, তো 15,000 বেশি ইউজুয়ালি সেপসিস ছাড়া খুব একটা হয় না, সিআরপি 25 এর বেশি, ডাব্লিউবিসি 15,000 এর বেশি, এরকম আছে কিনা আমরা একটু দেখলাম। আরবিএসটা একটু দেখলাম, হাইপোগ্লাইসেমিয়া এক্সপ্লোর করবো, সেরাম ইলেক্ট্রোলাইট দেখে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা দেখলাম, সিএসএফ স্টাডি টু এক্সপ্লোর মেনিনজাইটিস, যদি নেগলিজিবিলিটি না থাকে তাহলে তো সিএসএফ এর দরকার নাই, ইইজি টু এক্সপ্লোর এনকেফালাইটিস, এগুলো মানে আমাদের দরকার নাই, এগুলো হায়ার সেন্টারে যখন রেফার করে দিব তারা দেখতে, আমি প্রথম যে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দিলাম তারপর ইনিশিয়াল মেইনটেন্স ট্রিটমেন্ট হচ্ছে না তখন রেফার করে দিলাম, এগুলো হচ্ছে পরে আপনার জিপি সেন্টারে এগুলো দরকার নাই। এটা টোটালি একটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট কেস, কারণ পেশেন্টকে অ্যাডমিশন দিয়ে পরবর্তী 24 ঘন্টা একটু অবজারভেশনে রাখাটা উচিত। এখন ট্রিটমেন্টটা কি, এখানে প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে কাউন্সেলিং। যে আপনি বলেন না কিছু কিছু বাচ্চাদের কাউন্সেলিংটা এখানে লিখে দিলাম, জাস্ট আপনারা সবাই পাবেন। জ্বরের সাথে কিছু হয়, ভয়ের কিছু নাই, 6 বছর বয়স পর্যন্ত যখনই জ্বর আসবে তার এমন কিছু হতে পারে। এখন এখানে আমরা দেখলাম যে 6 মাস থেকে 60 মাস মানে 5 বছর, তো ফেব্রুয়ারি কনভার্সনটা কিন্তু এখন দেখা গেছে 7-8 বছর পর্যন্ত হতে পারে। তো সেজন্য আপনি মোটামুটি 6-7 বছর পর্যন্ত এতটুকু বলে দেবেন, 6-7 যদি বলে দেন তখন আপনারা তারা এমনি বুঝে নেবে। তো 6-7 বছর পরে এটা থাকে না, তো যখনই আপনার এরকম হবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি এগুলো আপনি খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ কিছু হবে না, এটা আপনি মুখে বলে দেবেন। এরপরে আপনি নেচারটা বললেন, এই রোগের নেচারটা যে তার যখন জ্বর আসবে তখনই তার কিছু হতে পারে, সেজন্য আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, এবং এটা 1-2 মিনিট থাকবে, 6-7 বছর পরে এটা ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট অপশনটা তাকে লিখে দিবেন, তাকে
আমাকে একটা অ্যাকুইট ম্যানেজমেন্ট দিবেন আর একটা কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট দিয়ে দিবেন, যে ওটা বলে দিবেন যে আমি এখন আপনাকে একটা ট্রিটমেন্ট দিচ্ছি, এটা এখন কদিন চলবে, এরপরে আপনি তাকে একটা ফ্রেশ কাগজে একটা ট্রিটমেন্ট লিখে দিবেন, এটা অথবা ওই প্রেসক্রিপশনে লিখে দিবেন যে এই ওষুধগুলো তার লাইফে 6 বছর বয়স পর্যন্ত যখন জ্বর আসবে তখন চলবে, এই জিনিসটা একটু করে দিবেন। কমপ্লিকেশনের ব্যাপারে যেটা হয় ওটা যে আপনি যদি এই ওষুধগুলো না রাখেন তার সাথে, তাহলে হঠাৎ দেখেন এখন তো ছোট 1 বছর, এখন 6 বছর বয়সে বাচ্চা স্কুলে যাচ্ছে সাপোজ, এখন তার হঠাৎ জ্বর আসলো, তাহলে তো সেই রাস্তাতে কিছু উঠে রাস্তাতে পড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ভাবে সমস্যা হতে পারে, এই কাউন্সিলিং গুলো একটু তাদেরকে করে দিবেন। ইমিডিয়েট ম্যানেজমেন্ট আমরা কি দিব? ইমিডিয়েট ম্যানেজমেন্ট অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ ডায়াজেপাম আমরা দেব, সেডিল নামে পাওয়া যায় 0.5 মিলিগ্রাম পার কেজি পার লেকটা। এখন এই 0.5 মিলিগ্রাম পার কেজি পার লেকটা যদি অ্যাক্টিভ কনভালশন নিয়ে পেশেন্ট হসপিটালে আসে, এখন অ্যাক্টিভ কনভালশন নিয়ে কিন্তু পেশেন্ট হসপিটালে আসে না, কারণ এটা 2-3 মিনিট থেকে বাসায় হসপিটালে আসতে আসতে তার এটা মোটামুটি ভালো হয়ে গেছে। তো এটা একটু জেনে রাখবেন, যদি অ্যাক্টিভ কনভালশন অবস্থায় আসে তখন আমরা পার লেকটালি ডায়াজেপাম দেব, আর যদি অ্যাক্টিভ কনভালশন না থাকে তখন পার লেকটাল ডায়াজেপাম দেওয়ার দরকার নাই, তখন আমরা মেইনটেনেন্স ডোজের ট্রিটমেন্টটা দিতে পারি। এরপর কনভালশন হয় টাং বাইট হয়েছে কিনা, এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে কিনা, ধরেন কিছু খাওয়ানো অবস্থায় তার কনভালশন শুরু হয়েছে, এই অবস্থায় তো তার মানে মুখে খাবার বেজে যেতে পারে, এরপরে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, তার এয়ারওয়েতে সমস্যা থাকতে পারে, এই কারণে এগুলো একটু চেক করে নেবেন যে এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্লিডিং ঠিক আছে কিনা, সার্কুলেশন, এগুলো নাকটা যদি নাজাল কন্ডিশন থাকে, নোস্টো টাকিয়া যদি অনেক বেশি রাইনাইটিস ছিল সাপোজ, কনভালশনের সময় তার নাক দিয়ে মুখ দিয়ে অনেক বেশি পরিমাণ পানি লালা বের হয়ে এখন তার শ্বাসের সমস্যা হচ্ছে, ওইগুলো একটু ক্লিয়ার করে দেবেন, এয়ারওয়ে সাকশনটা দিবেন, অক্সিজেন ইনহেলেশন যদি লাগে, আর আইভি ফ্লুইড, এগুলো হচ্ছে জাস্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট। এবার আমরা স্পেসিফিক ট্রিটমেন্টটা আমরা একটু দেখি। স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা কি দেবো? তাকে জ্বরের জন্য প্যারাসিটামল, এটা ডোজ আর বললাম না, তাও জাস্ট মনে রাখেন 8 কেজিতে 1 চামচ, এটা একটু মনে রাখলেন। আর ওই যে 10 কেজিতে আমরা 1.5 চামচ করে দৈনিক 3 বারের কথা বলি, এগুলো যারা রেগুলার ক্লাস করছেন সবাই জানেন। আর কখন সাপোজিটরি দিতে হবে এগুলো জানেন, নতুন কিছু না। কনভালশনের জন্য তাহলে আমরা ফর ফিভারের ম্যানেজমেন্ট, কনভালশনের জন্য আমরা কি দেবো? ডায়াজেপাম। এখন ডায়াজেপাম আমরা কতটুকু দেবো? 0.5 মিলিগ্রাম পার কেজি পার লেকটা। ডায়াজেপামে যদি কাজ না হয় তখন তাদের জন্য ফেনোবারবিটন দেওয়া হয়, বারবিট নামে পাওয়া যায়। বারবিট ইউজুয়ালি লাগে না, 100 জনের মধ্যে আপনার 100 জনই মোটামুটি ডায়াজেপামে রেসপন্স করে, ও হয়তো 1000 জনের মধ্যে 1-2 জনের ফেনোবারবিটে চর্চা করতে পারে ফিভার কনভালশনে, বাকি সবাই ডায়াজেপামে রেসপন্স করে, ঠিক আছে। আর হচ্ছে ট্রিটমেন্ট ফর সিস্টেমিক ইলনেস, যদি তার ডায়রিয়া কফ এগুলো থাকে তাহলে সেটা আপনি ট্রিটমেন্টটা দিবেন। এখন একটা সিনারিও দেখেন, এই সিনারিওর মাধ্যমে আপনাদের টোটাল ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে, যে একটা বাচ্চা সানজু, তার বয়স হচ্ছে 11 মাস, তার ওজন হচ্ছে 10 কেজি। এখন তার মা তাকে চেম্বারে নিয়ে আসলো, পরিবারের সবাই কান্নাকাটি করছে, ফুল সিনারিওটা আমি এখানে দেখলাম। জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে, বললো স্যার আমার বাবুর গতকাল জ্বর উঠছে, আজকে সকাল হঠাৎ দেখি সে চোখ মুখ উল্টে কেমন কেমন বড় বড় চোখে তাকিয়ে আছে। তাইলে শুধু খিচুনি এটাও না, যদি কেউ এমন নিয়ে আসে বড় বড় চোখ তাকিয়ে আছে, কারণ অনেকের খিচুনিটা এরকম হবে যে হাত পায়ে খিচুনিটা দেখা যাবে না, কিন্তু চোখের মধ্যে যেটা আছে ওটা একটু দেখা যেতে পারে, মানে কনভার্সনের মধ্যে চোখ বড় করে তাকিয়ে থাকে, এটা কনভার্সনের একটা সাইন, এটা বললো। আর হাত পা গুলো বাঁকা করে ফেলছে, পুরো শরীর মনে হচ্ছে বাঁকা করে ফেলছে, তার চোখে দেখে আমাদের ভয় লেগে গেছে, এখন বলতেছে এটা আমাদের প্রথম বাচ্চা, বাচ্চাটা চিকিৎসা করে, মানে বিভিন্ন ভাবে কান্নাকাটি করে যেভাবে বাচ্চাটা আসতে পারে এই সিনারিওটা বললাম এখানে। তারা এমন মানে 1-1.5 বছর বয়সে দেখেন 6 মাসের উপরে, তখন আপনার মাথার মধ্যে তো যাবে এটা কি হতে পারে, এটা ফিব্রাইল কনভার্সন হতে পারে, তারপরে রিলেভেন্ট ইনভেস্টিগেশন গুলো দিবেন, হ্যাঁ। আর সাথে বাচ্চাটাকে ডায়াগনোসিস করলেন ফিব্রাইল সিজার অথবা ফিব্রাইল কনভার্সন, তাহলে এই সিনারিওতে ম্যানেজমেন্ট দিতে হবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আর হচ্ছে প্রোফাইলেক্টিক ম্যানেজমেন্ট, দুইটা চিকিৎসা আপনাকে দিতে হবে, হ্যাঁ। এখন এরকম খিচুনি নিয়ে আসলে, যদি এরকম অ্যাক্টিভ খিচুনি নিয়ে আসে যে তার অ্যাক্টিভ কনভার্সন ইমার্জেন্সিতে আসছে তখন তার কনভার্সন হচ্ছে, যদি এরকম অবস্থায় আসে তখন পারলেকটাল ডায়াজেপাম দিবেন। তো পারলেকটাল ডায়াজেপাম ডোজটা কি? ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি স্টার্ট। তাহলে এটা হচ্ছে সানজোর আমরা যেটা দেখলাম 10 কেজি ওজন, তাহলে 10 কেজিতে সে পাবে 5 মিলিগ্রাম, 10 কেজিতে সে পাবে 5 মিলিগ্রাম। তাহলে ইনজেকশন যে সেডিলটা থাকে এটা 2 ml একটা অ্যাম্পুলে 10 মিলিগ্রাম থাকে, তাহলে 10 কেজিতে পাবে 5 মিলিগ্রাম, তার মানে 1 ml পাবে। তাহলে 10 কেজি ওজন হলে 10 × 0.5 = 5 মিলিগ্রাম সমান 1 ml পাবে। তো 1 ml পাওয়া মানে কি? সহজে মনে রাখেন, কেজিতে 0.1 ml, 1 কেজিতে 0.1 ml, 10 কেজিতে যদি 1 ml হয় তাহলে 1 কেজিতে 0.1 ml। তাহলে সেডিলের এটা কনস্ট্যান্ট, এটা 2 ml এর অ্যাম্পুলে 10 মিলিগ্রাম থাকে, তাহলে যদি 12 কেজি হয় 1.2 ml, যদি 13 কেজি হয় 1.3 ml। ধরুন শুধু 7 কেজি ওয়েট হলে কি হবে অর্ডারটা? ইনজেকশন সেডিল 100 মিলিগ্রাম পার 2 ml, 0.7 ml নিবেন এটা থেকে 0.7 ml, যেহেতু 7 কেজি, কেজিতে হচ্ছে 0.1 ml, 7 কেজিতে 0.7 ml নেবেন, নিয়া প্লাস 5 ml নরমাল স্যালাইন এটার সাথে মিক্স করবেন, যেহেতু এটা আমরা যে বাটারফ্লাই থেকে নিডলটা আমরা কেটে ফেলে বাটারফ্লাই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখন 0.7 ml দিলে এটা তো সিরিঞ্জে থেকে যাবে, এটা যেহেতু পুরোটা দেওয়া যায় সেজন্য এটার সাথে একটু নরমাল স্যালাইন অ্যাড করে নেওয়া হয়, নরমাল স্যালাইন অ্যাড করে ওটা পারলেকটালি দিবেন। যদি অ্যাক্টিভ কনভার্সন নিয়ে আসে তাহলে আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট শেষ। এরপর ধরেন বাচ্চার জ্বর 102 ডিগ্রি 3 ডিগ্রি করতে, একটু ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাক্কাল মিডাজোলামের কোনো রুল আছে কিনা? কিসের? একটু কনভার্সনে বাক্কাল মিডাজোলামের কোনো রুল আছে কিনা? বাকাল মিডাজোলাম পরে আমাদের ডায়াজেপামে কাজ না হলে আমাদের যে কোনো বেনজোডাইজিপিনে দেওয়া যায়। আমি ওই এমআরসিপিসিএস এর বইতে গাইডলাইনে পাইলাম পুরো আগে বাক্কাল মিডাজোলাম দিতে বলছেন। আচ্ছা, ওটা হয়তো নতুন আপডেট আসছে, একটু দেখে দেখে জানাবো। আচ্ছা ওকে। তাহলে আমাদের এটা অ্যাকুইট ম্যানেজমেন্টটা গেল, হ্যাঁ। এখন অ্যাকুইট ম্যানেজমেন্ট যেহেতু গেল, এরপরে এখন আসেন তাহলে 10 কেজিতে 1 ml পেলে 12 কেজিতে 1.2 ml, 5 কেজি হলে কতটুকু পাবে? 0.5 ml প্লাস 2 ml নরমাল স্যালাইন, 8 কেজি হলে 0.8 ml। তাহলে লোডিং ডোজটা, এটা হলো স্টেট যে ডোজটা, এটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার আসেন ডায়াজেপাম দেওয়ার পর কিছুদিন বন্ধ হবে, ঠিক আছে, কিন্তু আপনি তাকে কিছু বিষয় কাউন্সেলিং করতে হবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার কিছু হতে পারে। তাই যা করা দরকার, পারলেকটাল ডায়াজেপাম দিয়ে অ্যাক্টিভ কনভার্সন বন্ধ করার পরে এই লাইনটা একটু মনে রাখবেন, প্রোফাইল হিসেবে দৈনিক 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে ওরাল ট্যাবলেট দিয়ে দিবেন 7 দিনের জন্য। আমাদের ভাইরাল ফিভারগুলো ইউজুয়ালি 5 থেকে 7 দিনের বেশি থাকে না, সেজন্য 7 দিনের জন্য ট্রিটমেন্টটা দিয়ে দিবেন। সেডিলটা দিবেন, তাহলে ট্যাবলেট সেডিল যদি বাচ্চার ওজন 10 কেজি হয়ে থাকে তাহলে 10 কেজি বাচ্চার জন্য কি হবে? আমাদের 5 মিলিগ্রাম পাবে, তাহলে 5 মিলিগ্রাম এগুলো এটা বলে দেওয়া যায়, তাহলে 1/3 করে দিবেন। ওজন যদি 15 কেজি হয় তাহলে 15 কেজিতে 0.5 মিলিগ্রাম করে 7.5 মিলিগ্রাম পাবে, তাহলে সেডিল ট্যাবলেটগুলো হচ্ছে 5 মিলিগ্রামের, সেডিল ট্যাবলেটগুলো হচ্ছে 5 মিলিগ্রামের। এখন সারাদিনে কতটুকু পাবে? সাপোজ 7.5 মিলিগ্রাম পাবে, তাহলে হাফ হাফ করে 3 বেলা দিবেন 7.5 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার 15 কেজি ট্রিটমেন্ট। এরপরে যেহেতু 6 বছর পরে হয় না, তো 6 বছর পর্যন্ত একটা বাচ্চা ম্যাক্সিমাম ওজন 20 কেজি হয়, তো 20 কেজি যদি হয় তাহলে সে 10 মিলিগ্রাম পাবে। তো 10 মিলিগ্রাম যদি পায়, হ্যাঁ 20 কেজিতে 10 মিলিগ্রাম পাবে, তাহলে সেডিল 5 মিলিগ্রামের দুইটা ট্যাবলেট আর কি, একটা সকালে আপনি দিলেন, একটা রাতে দিলেন, এনাফ। 6 বছর পর্যন্ত হয় না, 5 বছরের পরে ম্যাক্সিমামের ভালো হচ্ছে, ম্যাক্সিমাম 3-4 বছর পরে বাচ্চা হাঁটা শুরু হলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়, 3-4 বছরে ভালো হয়ে যায়। যাই ডোজটা একটু মেইনটেইন করবেন। এন্ড নাও রাইট এ প্রেসক্রিপশন ফর সানজো, এই যে আমরা সিনারিওতে যে সানজো দেখলাম তার জন্য একটা প্রেসক্রিপশন, আপনি চিপ কমপ্লেন্টটা লেখেন, যারা একবারে নতুন তাদের জন্য একটু উঠালাম, এই জাস্ট আপনারা সবাই জানেন, ফিভার ফর 2 days, হিস্ট্রি অফ কনভার্সন ফর 5 minutes, 1 episode, আর রানিনোস ফর 2 days,
হ্যাঁ, অন এক্সামিনেশন আপনি কি ফিলেন টেম্পারেচারটা দেখলেন, নেক্সট রিজিডিটি আছে কিনা এটা দেখলেন, সাইন অফ মেনিনজাইটিস অ্যাবসেন্স, লাংস ক্লিয়ার মানে নিউমোনিয়া নাই। ইনভেস্টিগেশন আপনি কি দিবেন, সিবিসি, সিআরপি, সেরাম ইলেক্ট্রোলাইট, ব্লাড সিএস, আরবিএস, এটিসি, এই ইনভেস্টিগেশনগুলো আপনি দিবেন। ঠিক আছে, এবার ট্রিটমেন্টটা দিলেন, তাহলে আমরা অ্যাকুইট ম্যানেজমেন্টটা দিলাম। এটা হচ্ছে প্রোফাইলেক্টিক ম্যানেজমেন্ট। আমরা এখানে লিখলাম যে অ্যাকুইট ম্যানেজমেন্ট শেষ করার পরে আমরা যেটা দেবো, অ্যাক্টিভ কনভার্সন নিয়ে আসলে অ্যাকুইট ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ কনভার্সন নিয়ে আসে নাই, বাকি সবার জন্য এই ম্যানেজমেন্ট হবে। এখন এই ম্যানেজমেন্ট আমরা কি দেবো, সিরাপ নাপা দিলাম আমরা, যে আমরা তাকে সিরাপ নাপাটা দেবো। তো নাপা যেহেতু তার 10 কেজি, আমরা দেখলাম যে 10 কেজি, যেহেতু 10 কেজিতে আমরা 8 কেজিতে পাই 100, 8 15 120, তাহলে 8 কেজিতে 120, 10 কেজিতে পাবে 150 মিলিগ্রাম করে দৈনিক 4 বার। এখন 4 বারের ডোজটাকে আমরা একটু বাড়াই দিলাম, 1.5 চামচ করে দৈনিক 3 বারে দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ 1.5 চামচে থাকবে আমার 120 আর 60 180 মিলিগ্রাম করে থাকতেছে, তাহলে আমরা 1.5 চামচ করে 3 বারে দিয়ে দিলাম, অসুবিধা নাই। জ্বর 102 ডিগ্রি হলে নাপা সাপোজিটরি দিবেন 250 মিলিগ্রাম, নাপা 250 মিলিগ্রাম সাপোজিটরি দিবেন। যে বেলায় সাপোজিটরি দিবেন ওই বেলায় সিরাপ দিবেন না, তাকে থার্মোমিটার কেনার জন্য কাউন্সেলিং করে রাখবেন, বুঝছেন? কারণ হচ্ছে যে জ্বর 102 ডিগ্রিতে গেলে তার কনভার্সন হয়ে যেতে পারে, সেজন্য থার্মোমিটার কথা বলবেন। তাহলে এটা গেল নাপা সবার জন্য। এখন বাচ্চাকে আর কি দিবেন, ট্যাবলেট স্টেডিলটা দিবেন। সানজু 7 যেহেতু 10 কেজি, তাহলে আমরা সানজুকে 5 কেজি এটা দিলাম। তাহলে এরপরে এই কয়টা লাইন আপনি একটু কষ্ট করে লিখে দিবেন। এটা মুখে শুধু মুখে বলে ছাড়বেন না, এটা অবশ্যই লিখে দিবেন। মানে বাচ্চাটাকে এটা আপনি লিখে দিবেন যে আপনার নিজের বোনের ছেলে হলে যেরকম আপনি লিখে দিবেন, আপনার পেশেন্ট হলো আপনি এই জিনিসটা একটু স্পষ্টভাবে লিখে দিবেন যে বাচ্চা ভবিষ্যতে 6 বছর পর্যন্ত কখনো জ্বর আসলেই নাপা সিরাপ আর এই সিরিল ট্যাবলেট শুরু করবেন। যে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের অপেক্ষা করবেন না। ডাক্তারের অপেক্ষা করতে করতে কনভার্সন বলে এখানে তো এমনি ব্রেইনে বিভিন্ন জায়গাতে সমস্যা হতে পারে, সেজন্য ডাক্তারের অপেক্ষা দরকার নাই। যে এটাই আপনার প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা আপনি খুব সুন্দরভাবে যত্ন করে 6 বছর লিখে দিবেন। মানে আপনার বাচ্চার এটা মুখস্থ হয়ে যাবে, নাপা সিরিল এটা মুখস্থ হয়ে যাবে। যে এগুলো সবসময় বাসায় রাখবেন। ফেব্রুয়ারি কনভার্সনের বাচ্চার মাকে বলে দিবেন যে তাদের যাতে ইনটেক কয়েকটা নাপা আর এক পাতা সিরিল ট্যাবলেট যাতে থাকে, বাচ্চার মায়ের যে মানে হ্যান্ড ব্যাগ পার্স এগুলোতে ট্যাবলেটগুলো রেখে দিবেন। ট্যাবলেটটা রেখে দিবেন। নাপা সিরাপ না পেলেও কখনো হঠাৎ জ্বর আসলে সেটা তো ট্যাবলেট হিসেবে রাখা যায়, আপনার সাইড ব্যাগে হ্যান্ড ব্যাগের মধ্যে রাখা যায়। যে কখনো জ্বর আসছে আপনি নাপা দিতে পারতেছেন না, নাপার জন্য বাজারে যেতে হবে, সো নো প্রবলেম, আপনি আগে সেরিল ট্যাবলেটটা শুরু করে দেন। যে অর্ধেক 1 চামচ পানিতে মিশিয়ে খাওয়া দিবেন, তাহলে সেরিল ট্যাবলেট একবার দিলেই অর্ধেক যদি আপনি খাওয়া দেন, যে সেখানে 1/3 দিবেন না 2/3 দিবেন কতটুকু, 10 কেজিতে আমরা দিচ্ছি কতটুকু 1/3, আর আমার 10 কেজির চাইতে যদি বেশি হয় স্প্রেড ডোজটা আপনি অর্ধেক দিয়ে দেন। সেরিল একসাথে মানে একটা খেয়ে ফেললেও কোনো সমস্যা নাই, একটু ডাউজিনেস হবে আর কোনো সমস্যা নাই, একটা সেরিল কারো ওভারডোজ হবে না। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবেন যে বাচ্চাকে সেরিল ট্যাবলেট আপনি আগে খাওয়া দিবেন, অর্ধেক খাওয়া দিবেন, যে বয়সে হোক 5 বছর পর্যন্ত, যে স্প্রেড ডোজটা অর্ধেক খাওয়া দিবেন, তারপর আপনি তাকে ডাক্তার দেখাবেন। তাহলে ওষুধের ডোজটা ইউজুয়ালি 6 মাস পর পর ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। যে 6 মাস পরে আপনি আসছেন যে বাচ্চা তো কিছু আছে, জ্বর আসলে কিছু চলে আসে, তো এই ধরনের বাচ্চাগুলোকে আপনি নাপা সেরিল এটা ফুল কাউন্সেলিংটা আপনাকে করে দিতে হবে। নাইলে আপনার কাছে আজকে আসছে আপনি তাকে অ্যাকুইট ম্যানেজমেন্ট দিয়া এই কথাগুলো বললেন না যে 6 বছর পর্যন্ত আপনার এই বাচ্চা এই সমস্যাগুলো হতে পারে, আপনি এগুলো না বলে যখন সেকেন্ড টাইম বাচ্চাটা আবার কনভার্সন হবে তখন বাচ্চার মা অনেক বেশি ভয় পেয়ে যাবে। সেজন্য একবার দয়া করে এই কাউন্সেলিংটা আপনি তাকে অবশ্যই করে দিবেন যে 6 বছর পর্যন্ত তার এই সমস্যাগুলো হতে পারে, 5 বছর পর্যন্ত ইউজুয়ালি কাউন্সেলিংটা করবেন। ঠিক আছে, যেখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই, কোনো ইয়ার দরকার নাই। তারপরে অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, আপনি কাউন্সেলিং করতে পারলে তারা ভয় পাবে না। এরপর তারপরে সাপোজ তার রানি নোজ ছিল, তাহলে তাকে আপনি নরসল, রাইনেক্স এগুলো দিতে পারেন, যে বয়সে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওইটা। আর যদি বাচ্চার কোনো অ্যান্টিবায়োটিক্স ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স দিবেন। ঠিক আছে, এখন হসপিটালে যদি অ্যাডমিট করে ফেলে তখন ইনিশিয়ালি স্যার একটা সেফটি একদম শুরু করে যে এটা মেনিনজাইটিস হতে পারে, কারণ পরীক্ষা রিপোর্ট সবগুলো আসতে অনেক লেট হচ্ছে, সে কারণে মেনিনজাইটিস সাসপেক্ট করে, কারণ এটা মোস্ট মানে ডেঞ্জারাস কজ হচ্ছে মেনিনজাইটিস আর এনকেফালাইটিস। তো ওইগুলো যদি থাকে তখন সেক্ষেত্রে ইনিশিয়ালি একটা সেফটি একজনের ইন্ডিকেশন আছে, সেজন্য অ্যাডমিট দিলে একটা সেফটি একজন দিয়ে দিলে এরপরে যদি দেখেন যে অ্যান্টিবায়োটিক্সের কোনো মানে সিবিসি সবগুলো দেখেন যদি ডাব্লিউবিসি কাউন্ট বেশি আসে তখন আপনি সেই হিসাবে ট্রিটমেন্টটা কন্টিনিউ করলেন। এখন আসেন টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু এরকম কনভার্সন হতে পারে, যে কোনো ফিব্রাইল কন্ডিশনে কনভার্সন হতে পারে, তো অ্যান্টিবায়োটিক্স ইন্ডিকেশন থাকলে আপনি অ্যান্টিবায়োটিক্স দেবেন। এখন আসেন যে বাচ্চা রানি নোজ কনভার্সন, এখন এই পেশেন্টকে রানি নোজের জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া যাবে কিনা, যে বাচ্চা সেডিল পাচ্ছে প্রোফাইলেক্টিক ডোজে, তাকে কি আবার অ্যান্টিহিস্টামিন দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। তো এটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন এবং সেডিল দুইটা একসাথে দেওয়া যাবে না, কারণ মানে আপনার তখন তার রানি নোজের জন্য জাস্ট ড্রপটা দিবেন, সেডিল নিজেই তো ড্রাউজিনেস করতেছে, এখন যদি আবার অ্যান্টিহিস্টামিন দেয় তাহলে বাচ্চা আরো বেশি ড্রাউজি হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য অ্যান্টিহিস্টামিন সেডিল দুইটা একসাথে দিবেন না। প্রগনোসিস, এটা গুড প্রগনোসিস, 6 বছরের পরে হয় না। হ্যাঁ, আর জাস্ট 1%, মানে 100 জনের মধ্যে একজনের এপিলেপসি ডেভেলপ করতে পারে, 100 জনের একজন, খুব একটা সমস্যা নাই। তাহলে এটা ছিল সেদিন ওনার যতদিন ধরে ফিভার থাকবে ততদিন পর্যন্ত দিব, হ্যাঁ হ্যাঁ, মানে জ্বর সেরে গেলে আর দিব না এরকম না মানে জ্বর যতদিন। এই কারণে আমরা 7 দিনের জন্য, 7 দিনের পর যদি জ্বর থাকে না এই কারণে আর দেওয়া হয় না আর কি। এটা হয়ে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের অনেকগুলো ক্লাস শেষ হয়েছে, আজকে আমরা ডার্মাটোলজি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো ডার্মাটোলজি ক্লাসের মধ্যে আমাদের কিছু অ্যাডাল্ট ডার্মাটোলজি কিছু টপিকস আছে, যেমন ওটা বাচ্চাদেরও হয় অ্যাডাল্টদেরও হয়। স্ক্যাবিস, এরপরে স্ক্যাবিস অ্যাডাল্টদের মধ্যে খুবই কম হয়। এরপরে যে ফাঙ্গাল যে ডিজিজ গুলো আছে, এটোপিক ডার্মাটাইটিস, ওইগুলো অ্যাডাল্টদের মধ্যে বেশি হয়। আমরা বাচ্চাদের মধ্যে ডার্মাটোলজি তো খুবই ভাস্ট একটা টপিকস, সবগুলো এখানে আলোচনা করতে হলে শুধু ডার্মাটোলজির উপরে আরো 16-17টা ক্লাস নেওয়া লাগবে, ওটা সম্ভব না। তো এখানে আমাদের ম্যাক্সিমামই আমাদের লেভেল 1 কোর্সে ডার্মাটোলজি কোর্সটা করেছেন। তো সেখানে আমরা পিডিয়াট্রিক্স ডিজিজ গুলো খুব একটা আলোচনা করিনি, ওইগুলো আমরা কয়েকটা এখানে আলোচনা করব। আর বাকি যেগুলো আমাদের ওখানে হয়েছে ওইগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব, আর ক্লাসগুলো আমরা আপলোড দিয়ে দেব এখানে। তো আমরা যখন পেডিয়াট্রিক্স যে টপিকস গুলো আছে এর মধ্যে মানে ইনফ্যান্ট
জন্মের প্রথম মাসে কিছু ডিজিজ নিয়ে আসতে পারে, হ্যাঁ। ওইগুলো আমরা আগে দেখি, এরপরে আমরা বয়স হিসাবে টপিকস গুলো একটু দেখবো, তাহলে এগুলো আমাদের মনে রাখতে সহজ হবে। যেমন 7 দিনের একটা বাচ্চা এরকম র্যাশ নিয়ে আসছে, এটার ডায়াগনোসিস কি হবে এবং এটার ট্রিটমেন্ট কি হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে পুরা বডিতে মানে জেনারেলাইজড ইরাইদেমাটাস র্যাশ, মানে লাল লাল র্যাশ গুলো লাল লাল দেখা যাচ্ছে, হ্যাঁ। রেডনেস, যে তার বাচ্চার পুরাটা বডিতে রেড, ছোট ছোট প্যাপিউলার এবং কিছু ভেসিকুলার লেশন তার পুরা বডিতে থাকবে, হ্যাঁ। জেনারেলাইজড হবে। জন্মের 2 থেকে 3 দিন পরে যদি একটা টার্ম বেবি হয়, তাহলে তার জন্মের 2 দিন পরে বা 3 দিন পরে এরকম একটা র্যাশ নিয়ে সে আসতে পারে। ইউজুয়ালি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকে হয়, এবং কারো ক্ষেত্রে 6 সপ্তাহের মধ্যে আহ, যে কোনো সময় হতে পারে। তবে সাধারণত জন্মের 2য় দিন বা 3য় দিন এরকম র্যাশ হয়ে যায়, পুরাটা বডিতে এরকম র্যাশ হয়ে যায়। তো যাদের আগের কোনো বাচ্চার এরকম হয় নাই, তারা এই ধরনের র্যাশটা দেখে কিন্তু খুব ভয় পাবে যে না জানি তার কি হচ্ছে, হ্যাঁ। তাদের মধ্যে একটা খুব ভয় কাজ করতে পারে যে পুরা বডিতে জন্মের 2 দিনের মধ্যে এরকম র্যাশ হয়ে গেছে, এটা কি হতে পারে। কারো ক্ষেত্রে 7 দিন, 10 দিন, 15 দিন। এটা ইউজুয়ালি প্রথমে শুরু হয় আপনার চেস্ট অ্যান্ড অ্যাবডোমেনে শুরু হয়, এরপরে পুরা বডিতে ছড়িয়ে পড়ে। পাম অ্যান্ড সোলের মধ্যে কিছুটা কম হয়, হ্যাঁ। তো এরকম এখানে ইরাইদেমাটাস র্যাশ থাকবে ছোট ছোট, পুরা বডিতে প্রথমে রেডনেস হয়, লাল হয়ে যায়, শরীরটা লাল হয়ে যাবার পরে সেখানে এরকম ছোট ছোট র্যাশ গুলো দেখা দেয়। এই যে এরকম রেডনেস নিয়ে আসতে পারে, প্রেজেন্ট করতে পারে ইনিশিয়াল স্টেজে। এটা একটা ছোট বাচ্চা, 7 দিনের বাচ্চার, যে এরপরে পিছনে এরকম বাটকের মধ্যেও হতে পারে, বিভিন্ন জায়গায় এরকম র্যাশ হতে পারে। তো আমাদের এখানে শিখতে হবে যে এটা ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্টটা কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডনেস সাথে র্যাশ, হুম। তো রেডনেস কে বলা হয় ইরাইদেমা। তাহলে এখানে ইরাইদেমাটাস একটা র্যাশ, এবং র্যাশ গুলোর কারণে বাচ্চাটাকে দেখতে টক্সিক দেখা যাবে, যে বাচ্চাকে দিকে তাকালে মনে হবে বাচ্চাটা টক্সিক, কিন্তু এট দা সেম টাইম বাচ্চার মানে ব্রেস্ট ফিডিংটা নর্মাল
থাকবে, মানে বাচ্চার ফিডিংটা নর্মাল থাকবে, বাচ্চার ম্যাচুরেশন